আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস অফ জাহিদ থেকে আমি জাহিদ ইস্তিয়াক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবার নির্বাচনে চমৎকার কিছু সুসংবাদ আছে এবং চমৎকার কিছু দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আপনারা সকল ধরনের মিডিয়াতে বিষয়বস্তুগুলো জানতে পেরেছে এবং মিরপুরে অনেক ধরনের নাটকীয়তার নাটক এবং অভিনয়ের মাধ্যমে একটা চমকপ্রদ নির্বাচনের মাধ্যমে মিরপুর ইতিমধ্যে জামাতের যে তিনটা আসন ছিল মিরপুর 14, 15 এবং 16, এই তিনটা আসনই জামাতের যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে জানাই অভিনন্দন। এবং মিরপুর এমন একটি ভাইটাল এরিয়া বা ভাইটাল জায়গা, এই জায়গাটা সকল ধরনের রাজনৈতিক লিডাররা দখল করতে চায় বা এই জায়গাটাকে এখানকে আসনে নির্বাচিত হতে চায়। মিরপুর এখন ঢাকার একটা অন্যতম জায়গা যেখানে আসলে যেখান থেকে সব কিছুই মুভিং করা সম্ভব বা সব কিছু করা সম্ভব। মিরপুর খুবই একটা সুন্দর জায়গা। এখন মিরপুর এখন একটা ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরার মতো একটা ভাইটাল জায়গাতে রূপান্তরিত হয়েছে। এখন মিরপুরে বসবাস করতে পেরে আমি গর্বিত। তো এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ছোট একটি পর্যবেক্ষকের কাজ করার সুযোগ পেয়েছিলাম কোনো একটা সংস্থার মাধ্যমে। তো সেখানে আমি ঢাকা কমার্স কলেজে আমি দায়িত্বরত ছিলাম এবং ঢাকা কমার্স কলেজ থেকে আমি ছিলাম হচ্ছে ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুর 2, যেটা হচ্ছে মিরপুর 2-এর যে বাজার মার্কেটটা আছে সেই মার্কেটের পিছে। এবং আমি ছিলাম আমার যে কলেজ, আমি যে এখান থেকে অনার্স মাস্টার্স করেছি, মিরপুর ইউনিভার্সিটি কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, এই তিনটা কেন্দ্রে আমি দায়িত্বরত ছিলাম। এবং সেখান থেকে আমি এবং সর্বশেষ যখন নির্বাচন শেষের দিকে হয়, যখন ভোট গণনা শুরু হয়, সেই সময় আমি ছিলাম হচ্ছে ঢাকা কমার্স কলেজ। ওইখানে ঢাকা কমার্স কলেজে হচ্ছে তিনটা কেন্দ্র ছিল, কেন্দ্র 1, কেন্দ্র 2, কেন্দ্র 3। কেন্দ্র 1-এ হচ্ছে শুধু ছেলে ভোটার, কেন্দ্র 2-এ হচ্ছে শুধু মেয়ে ভোটার এবং কেন্দ্র 3 হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় ভোটার সেইখানে ভোট দিয়েছে। এবং সেই আসনের টোটাল 700, সেই কেন্দ্রে মানে আমি যে কেন্দ্রে ভোট গণনার সময় উপস্থিত ছিলাম সেই কেন্দ্রে 1746 জন ছিল হচ্ছে আপনাদের ভোটার। সেইখান থেকে টোটাল ভোট কাস্ট হয়েছে 760 জন এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল 16। টোটাল এই 760 এবং 16 হচ্ছে 776। সেইখানে কোন প্রার্থী কত ভোট পেয়েছে আমি শুধু একটা কেন্দ্র এবং একটা প্রতিষ্ঠানের কথা বলতে পারবো, কারণ ওইখানে আমি পুরোটা ছিলাম। নুরুল আমিন তারামার্কা 0 ভোট, মীর আহমদ বিন কাশেম দাঁড়িপাল্লা 397 ভোট, 397 ভোট, মোহাম্মদ মনিরুজ্জামান ইগল 1 ভোট এবং মোহাম্মদ আবু ইউসুফ হাতপাখা 18 ভোট, মোহাম্মদ ওসমান আলী একতারা 3 ভোট, মোহাম্মদ জসিমউদ্দিন উদীয়মান সূর্য 0, মোহাম্মদ লিটন হাতি 1, মোহাম্মদ সোহেল রানা ছাতা 0, মোহাম্মদ হেলাল উদ্দিন লাঙল 2, রিয়াজ উদ্দিন কাস্তে 1, সানজিদা ইসলাম ধানের শীষ 296 ভোট, সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল মার্কা পেয়েছে 41 ভোট। টোটাল 760টি ভোট হয়েছে। এবং ওই কেন্দ্রে ঢাকা 14 আসনের ঢাকা কমার্স কলেজ কেন্দ্র 3-এ এইখানে 397 মানে ধানের শীষ প্রায় 101টা ভোটে এই কেন্দ্রে শুধুমাত্র দাঁড়িপাল্লা জয়যুক্ত হয়েছে। যাই হোক, এই ছিল হচ্ছে সেখানকার ওই কেন্দ্রের আপডেট। আর টোটাল হচ্ছে গণভোট হচ্ছে আপনার 779। এটা হচ্ছে গণভোটের হার পক্ষে মানুষ রায় দিয়েছে এবং নার পক্ষে দিয়েছে 167। আর 30টা ভোট হচ্ছে বাতিল ঘোষণা করা হয়েছে। তাহলে টোটাল গণভোটের হার ছিল 44.44। এই হচ্ছে আমার কেন্দ্রের আপডেট এবং এখানকার অবস্থা। যাই হোক, আমি বর্তমান সময় রাজনীতি নিয়ে বা হচ্ছে দল নিয়ে বা বিরোধী দল নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি মিরপুর আসলে একটা চমকপ্রদ জায়গা। এখান থেকে এই আসনটা সবাই জয়যুক্ত হতে চায় এবং দীর্ঘদিন এই আসনের ভিতরে অনেক ধরনের নাটকীয়তার মাধ্যমে নির্বাচন হয়েছে। এবং এবারও আমি শুনতেছি, আমি জানি না এটা বাস্তবতা কি বা এটা সঠিক কিনা বা এটার কোনো যুক্তি আছে কিনা, যে এখনো বলছে মিরপুর 15, 16, 14, 15, 16 এই তিনটি আসনে এবার অনেক নাটকীয়তা, অনেক কারচুপির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর সত্যতা যেহেতু আমার কাছে নাই বা এর কোনো প্রমাণাদি আমার কাছে নাই, তো এই বিষয়টা আমি এখন পর্যন্ত ট্রাস্ট করতে কষ্ট হচ্ছে। তবে
নির্বাচন যখন চলমান ছিল তখন আমরা অনেকটাই ধানের শীষের জয় জয় গান শুনেছিলাম, এবং নির্বাচন শেষে আমরা এখানে দাঁড়িপাল্লার ভোটে নির্বাচিত হতে দেখেছি। এখন সাধারণ জনগণ যে ভোটটাই দিবে বা সাধারণ জনগণ যাকেই মনোনয়ন দিবে সেটাই সাদরে গ্রহণ করা উচিত। আমার ধারণা হতে পারে, যেমন আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি আমার ফেসবুক পেজে, যে মিরপুর 15 আসন সবসময় বিতর্কিত ছিল, এবারও বিতর্কিত থাকলো। তো অনেকে আমার কমেন্টস করেছে কিভাবে বিতর্কিত ছিল বা কিভাবে বিতর্কিত থাকলো। যতই বিতর্কিত থাকুক, যতই যা থাকুক, 19,000 ভোটে এখানে জামাতের আমির সাহেব শফিকুল ইসলাম জয়যুক্ত হয়েছে। তো অবশ্যই তাকে অভিনন্দন, সাধুবাদ, এবং সামনের দিনগুলো অনেক সুন্দর মিরপুরের জন্য। একটা একটা দলের প্রধান যদি মিরপুরে কোনো আসনে থাকে, অবশ্যই মিরপুরের জন্য এটা আনন্দের এবং গৌরবের। কিন্তু বিষয়টা সাংবাদিক বা আরো আম জনতা বা বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া হচ্ছে মিরপুরে প্রত্যেকটা আসনই নাকি অনেক ধরনের অনিয়ম হয়েছে। তো সেই বিষয়টা যেহেতু আমি সাংবাদিক না বা আমি প্রশাসনের কোনো লোক না, আমার কাছে সেই জায়গাটা এখনো পরিষ্কার না। কিন্তু মিরপুর 15 আসন নিয়ে অনেকেই সন্দিহান, আমিও সন্দিহান। এবং এই আসনটা খুবই একটা মানে জনপ্রিয় আসন বা হচ্ছে দেশের একটা অন্যতম আসন আমরা বলতে পারি। মিরপুর 15-তে অনেক ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে। এবার হয়তো অনিয়মটা হয়নি, কিন্তু আমার ব্যক্তি মতামত আমি প্রকাশ করতে পারি, সেই জায়গা থেকে আমি আমার মতামতটা প্রকাশ করেছি, এর বিষয়ে কিছু নয়। তো যাই হোক, এবার নির্বাচনে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে অনেক দেশে অনেক জায়গায় অনেকগুলোতে আর্মি, র্যাব, পুলিশ থেকে অনেক ধরনের কারচুপির ঘটনা ঘটেছে এবং অনেক ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের হয়রানি, রাহাজানি, হুমকির কোনো ধরনের ঘটনা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। তার মানে আমি ধরে নিচ্ছি ভোটটা মিনিমাম শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সংগঠিত হয়েছে। হ্যাঁ, জনমন কিছু কম ছিল, কারণ দেশের একটা বৃহৎ দল এই নির্বাচনে নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, যার জন্য হয়তো বা একটু জনগণ ওইখান থেকে একটু কম ছিল। কিন্তু নির্ভয়ে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে মানুষ ভোট দিতে পেরেছে এবং ভোটের অধিকারটা যার ভোটটা সে দিতে পেরেছে, সেটাই হচ্ছে আমাদের সাফল্য। সামনের দিনগুলো কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় বাইরে থাকবে, কে হচ্ছে বিরোধী দল থাকবে, নতুন কোনো দল আসবে কিনা, আবার যারা যে দল দেশ থেকে চলে গেছে তারা কাম ব্যাক করবে, সেগুলো ভিন্ন হিসাব, সেগুলো অন্বেষ। কিন্তু এই ভোটে মানুষ তার অধিকারটা মোটামুটি ফিরে পেয়েছে, মানে পুরোপুরি ফিরে পেয়েছে। তার ভোটটা, নিজের ভোট নিজে গিয়ে দিতে পারছে। এখন সে কলাগাছ মার্কায় দেখ, ধান শীষে দেখ, আর হচ্ছে অন্য কোনো ভোটে দেখ, সেটা ভিন্ন হিসাব, সেই জায়গা থেকে পরিষ্কার। তো আমি বলতে চাই যে এবার নির্বাচন হচ্ছে, জামাতের অনেক স্বপ্ন ছিল যারা ক্ষমতায় চলে আসবে বা ক্ষমতা আসার মতো একটা অবস্থান তারা তৈরি করেছিল, কিন্তু সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে 200+ হচ্ছে ধানের শীষে আসন পেয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি সামনে ধানের শীষ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং তার সাথে বিরোধী দল হবে। যেহেতু আমাদের একটা বৃহৎ দল নেই, জামাতে ইসলাম হয়তো বা বিরোধী দল হবে, সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। এবং এই যে খুঁতটা বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রত্যেকটা নির্বাচনে ঘটা থাকে, এবারে ঘটেছে, সেই বিষয়ে কোনো কথা বা কোনো মতামত আমি দিতে চাচ্ছি না। কিন্তু আমার বিষয় হচ্ছে যে ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর করে বাঁচতে পারে, আমাদের যত অনিয়ম দুর্নীতি ছিল সেখান থেকে যাতে মানুষ সুবিধা ভোগ করতে পারে, এবং সরকারি চাকরি যারা করে তারা নিজেকে সিরাজউদ্দৌলা অথবা আলী আকবর অথবা সম্রাট শাহজাহান অথবা টিপু সুলতান মনে করে। এই যে সম্রাট শাহজাহান, টিপু সুলতান, আলী আকবর মনে করে সরকারি চাকরিজীবীরা, এরা যাতে এখান থেকে বের হয় তাদেরকে মানুষ মনে করতে পারে, সেই জায়গাটাতে পরিষ্কার হয়, সেই বিষয়গুলো আসলে পরিষ্কার হলে ভালো হয়। আমাদের দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের বিচার ব্যবস্থা যাতে সঠিক হয়, কোনো ধরনের প্রলোভন দেখিয়ে যাতে আমাদের বিচার ব্যবস্থা, কোনো ধরনের এমপি মন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া যাতে বিচার ব্যবস্থা চলে, সেই বিষয়ে যাতে আমাদের সরকার, যে সরকারই গঠন করুক, সে যাতে পরিষ্কার একটা ধারণা রাখে এবং সে যাতে এই ধরনের কোনো ধরনের অপপ্রচারের সম্মুখীন না হয়, সেই বিষয়টা আমরা পরিষ্কার হতে চাই। সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে পরিষ্কার হতে হবে, তখনই সরকার দেশে সফল হবে। এছাড়া এই নিয়মের বাইরে বা যদি কোনো ধরনের হুমকি ধামকির উপরে সরকার থেকে যায়, বা যেই সরকার গঠন করবে তার যদি আইনের আওতায় বা পুলিশকে তার নিজস্ব কাজে বাধা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে নতুন যে সরকার হবে তার পরিস্থিতিও খুব একটা ভালো হবে করে মনে হয় না। তো আমি আশা করছি এবং আমি প্রত্যাশা করি, যদি বাংলাদেশের এই 18 কোটি লোক বা 20 কোটি লোক মনে করে যে আসলে দেশ পরিবর্তন হওয়ার জন্য সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ থাকা দরকার এবং সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে।
এবং আমাদের প্রাইভেট চাকরিজীবীদের ক্ষেত্রেও সে সঠিক গাইডলাইন নিয়ে আসবে এবং তার তফসিল ঘোষণার মধ্যে এই প্রাইভেট সেক্টরগুলো যাতে সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেগুলো নিয়ে আসবে। এবং এই একটা বড় আকারে এবং এরকম একটা স্বপ্ন নিয়ে আমি বলে একটা শেষ করছি। বর্তমান সরকার বা এই যে সরকার গঠন করবে তার জন্য শুভকামনা রইল। ভালো কিছু হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।